স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ওকে, ঘুমান, গুড নাইট। কথাটা বলে মায়া হৃদকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতেই হৃদের ফুসফুসের তপ্ত নিঃশ্বাসের শব্দ কানে আসলো মায়ার। হয়তো মায়ের কথাটা পছন্দ হয়নি হৃদের, তারপরও মায়া আর প্রতিক্রিয়া দেখালো না, বরং হৃদকে জড়িয়ে ঘুমিয়ে যেতে চাইলো। সময় নেই, ঘড়ির কাঁটা ঘুরতেই হৃদের হাত নেমে আসলো মায়ার পিঠে। মায়ার চোখ সবে ঘুমে বুঝে এসেছিল, কিন্তু হৃদের বেকুতিক হাতের স্পর্শে তড়াক করে তাকিয়ে মায়া কিছু বলবে তার আগে হৃদের দক্ষ হাত ততক্ষণে মায়ার শাড়ির আঁচল টেনে ফ্লোরে ফেলতে ফেলতে হৃদ বিরক্ত গলায় বলল, কি পড়েছো তুমি? তুমি জানো না আমার এগুলো সহ্য হয় না। খোলো এসব। মায়ার ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ক সজাগ হলো। শরীরের কম্পন দেখা দিল তক্ষুনি। কম্পিত মায়ার মুখ হৃদের গলায় ঠেকে যেতে ভয়ার্থ গলায় বলতে চাইল, আমার ভয়। হৃদ মায়াকে জড়িয়ে উপরে উঠিয়ে গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, বাজে কথা বলে ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিব। মায়া গোঙালো। ছটফট করার মতো হৃদের পক্ষে সিটিয়ে যেতে হৃদ ঘনিষ্ঠ মুহূর্তে মায়ের কানে ফিসফিস করে বলল, আমার অসুখের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার আমার রাজ্যের রানী তুমি, তোমাতে পূর্ণ আমি। একটা সুন্দর সকালের সূচনা। হৃদ ফোনের রিংটন বন্ধ করে উপর হয়ে ঘুমিয়ে আছে। রুম জুড়ে অন্ধকারের বিচরণ। সকালের মিষ্টি আলো মোটা পর্দা ভেদ করে ঘরে ঢুকতে অক্ষম। সকাল তখন 9টার ঘরে। হৃদ এত বেলা করে ঘুমায় না। রাতে অসময়ে ঘুমের জন্য আজ এত বেলা অবধি তার ঘুমানোর কারণ। ঘুমন্ত হৃদের হঠাৎ ঘুমের রেশ হালকা হয়ে আসতে বিছানা হাতড়ে মায়ার সন্ধান করল। আশেপাশে কোথাও মায়াকে না পেয়ে বন্ধ চোখে কপাল কুঁচকালো বিরক্তিতে। হৃদ কতবার বলেছে বেয়াদব বউটাকে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যেন কোথাও না যায়। বেয়াদব নারী কথাটা শুনলে তো? হৃদ বিরক্তি নিয়ে উঠে বসলো। খালি গা সাথে সাথে ভেজা দেখে আরও বিরক্ত হলো। এই গরমের জন্য তার ঘুমটা ভেঙেছে। হৃদ বিরক্ত চোখে রুমের এসির দিকে তাকাতে দেখলো সেটা অফ। হৃদের রুমের এসি সচরাচর কখনো বন্ধ থাকে না। তাহলে এখন এসি বন্ধের কারণটাও খুঁজতে গিয়ে হৃদের মনে পড়ল শেষ রাতে গোসলের পর মায়ের শরীরে তীব্র কম্পন ধরেছিল ঠান্ডায়, যার কারণে হৃদ নিজেই এসি অফ করে দিয়েছিল। মায়ার কথা স্মরণে আসতে হৃদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। শেষ রাতে মায়াকে বেশ দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল। এখন কেমন আছে সেটা জানতে চেয়ে হৃদ ঘর ছেড়ে বাইরে যেতে চেয়েও গেল না। এখন বের হলে সে আর রুমে ফেরার সময় পাবে না ব্যস্ততায়। তাই হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে গায়ে সাদা পাঞ্জাবি জড়ালো। সে চট্টগ্রাম থাকাকালীন এইসব সাদা পাঞ্জাবি পরে রাজনৈতিক সচ্ছলতা বজায় রাখে, কিন্তু ঢাকা ফিরে সে এসব পরে না। হৃদ গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে চোখে পড়ল গলার কিছু অবাঞ্ছিত দাগ। এসব দাগ তার শরীরেও আছে, কিন্তু হৃদের শরীর কাপড়ে ঢাকা হলেও গলা উন্মুক্ত। হৃদ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স নিল। সেখান হতে ওয়ান টাইম ব্যান্ডেজ গলার 2-3 জায়গায় লাগিয়ে কাপড় করতে চোখে পড়ল গালের ডান পাশেও একটা দাগ। এইসব বিষয়ে যদিও হৃদের লজ্জা শরম কম, কিন্তু রাজনৈতিক সমাবেশে ছোট থেকে ছোট বিষয়গুলো মিডিয়া বড় বড় করে দেখবে বলে হৃদ মুখেও ওয়ান টাইম মাস্ক পরার সিদ্ধান্ত নিল। এর মাঝে হৃদ নিজের ফোনের সঙ্গে মায়ের ফোনটা ওপেন করতে দরজা ধরে দাঁড়ালো কেউ। হৃদ আয়না দিয়ে মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এদিকে এসো। হৃদের ডাকে নতমস্তকে মায়া ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সেই দিকে। মায়াকে ছোট ছোট পা ফেলে হাঁটতে দেখে হৃদ সেই দিকে তাকালো। মায়া কাছাকাছি আসতে হৃদ মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, হাঁটতে সমস্যা হচ্ছে? ব্যথা পাচ্ছ? নিশ্চুপ মায়ের নতমস্তক আরও নত করে নিতে হৃদ পুনরায় একইভাবে বলল, বাইরে যাওয়ার দরকার নেই, রুমে রেস্ট নাও। সার্ভেন্ট তোমার খাবার ঘরে দিয়ে যাবে, বুঝছো? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে হৃদ মায়ার লালচে মুখটার দিকে তাকালো। হৃদের চোখ বুলি মায়াকে অবলোকন করে দেখতে পেল মায়ার শরীরে কালো একটা সুতির থ্রিপিস জড়িয়ে ওড়নাটা মাথায় গোল করে বেঁধে শরীরে জড়িয়ে। হৃদ বুঝতে পারছে মায়ার অসময়ে ওড়নাটা হিজাব করার কারণ। হৃদের নিজেরও পছন্দ না তার ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী অন্য কাউকে করতে। সে এইসব বিষয়ে খুব সেন্সিটিভ। উচ্ছৃঙ্খল কোনো কিছুই তার পছন্দ না। হৃদ হাত বাড়িয়ে মায়ার কাটা ঠোঁটে আলতো আঙুল চেপে বলল, কিছুক্ষণ ঘুমিয়ে নিবে, তাহলে ভালো লাগবে, কেমন? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ মায়াকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পরপর দুটো বক্স বের করে রাখলো।
প্রথম বক্সটি খুলে তাতে ডায়মন্ড রিং বের করে মায়ের বাম হাতের আঙুলে পরাতে পরাতে বলল, বউকে দেনমোহর দিতে হয়, যদিও তোমার দেনমোহর পরিশোধ করা আছে, তারপরও আবার দিলাম। এটা তোমার জন্য অনেক আগেই কিনেছিলাম। মুরাদপুরের ফ্ল্যাটে তোমাকে একটা চাবি রিং দিয়েছিলাম, মনে আছে? এই রিংটা তখন তোমার জন্য কিনেছিলাম, আর আজ দিলাম। হৃদের কথায় মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। দীর্ঘ নীরবতা ভেঙে কৌতূহল নিয়ে মিহিস্বরে বলল, সেদিন মুরাদপুর ফ্ল্যাটে আমাদের বিয়েটা কি আসল ছিল? হ্যাঁ। তাহলে আপনি আমায় বলেননি কেন? আমি বললে তুমি বিশ্বাস করতে, গ্রহণ করতে আমার স্বামী হিসেবে? হৃদের কথায় মায়া চুপ করে যায়। সেদিন হৃদ বললে হয়তো মায়া বিশ্বাস করতো না হৃদ মায়ের স্বামী সেটা, বরং মায়ের মনে হয়তো হৃদ মায়ের অচেনা স্বামীর সম্পর্কে জেনে এখন হৃদ মায়ের সুযোগ নিয়ে অচেনাই মায়ের অচেনা স্বামী বলে নিজেকে দাবি করত। তখন ব্যাপারটা মায়া বিশ্বাস না করলেও হৃদ অন্তত একবার মায়াকে জানাতে পারত হৃদ মায়ের স্বামী হয় সেটা। মায়া মিনমিন করে বলল, তারপরেও আপনার দায়িত্ব ছিল আমাকে অন্তত একবার জানানো। মায়ার কথায় হৃদের পাল্টা প্রশ্ন আসলো তক্ষুনি। বলল, সে রাতে তুমি আমাকে বলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমায় জানিয়ে। আমি জানাইনি বলে আপনিও জানাবেন না? না। মায়া গাল ফুলেই দাঁড়ালো। হৃদ অপর বক্স হতে মায়ার গলায় ডায়মন্ডের লকেট পরিয়ে দিতে দিতে বলল, বক্সে আরও কিছু জুয়েলারি আছে, ভালো লাগলে পরে নিও, আর নয়তো রেখে দিও। মায়া হাতে গলায় সুফিয়া খানের দেওয়া গোল্ড জড়ানো। হৃদ মায়ার মনোমালিন্যতার সময় সুফিয়া খান মায়াকে এসব কিনে দিয়েছিল। মায়া ভেবেছিল সবসময় পরে রাখবে, কিন্তু আজ হৃদের দেওয়া প্রথম উপহার গ্রহণ করতে মায়া সুফিয়া খানের দেওয়া সোনার বালা দুটো খুলে শূন্য হাত দুটো হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এগুলো আপনি পরিয়ে দিন। হৃদ যত্ন সহকারে মায়ের দু হাতে দুটো ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিতে দিতে বলল, বেড সাইডের ড্রয়ারে তোমার জন্য মেডিসিন রাখা আছে, সেটা খেয়ে নিবে, বুঝছো? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি দুপুরে খেতে আসবেন না? না। তাহলে কখন আসবেন? দিনে আসা হবে না, তবে রাতে অবশ্যই আসবো। হৃদের কথা মায়া লজ্জা পেয়ে মুহূর্তে মাথা নত করে দাঁড়ালো। হৃদ মায়ার নাক টেনে কপালে শব্দ করে চুমু খেয়ে বেরিয়ে যেতেই মায়া সেদিকে তাকালো। হৃদের বলে যাওয়ার পরও মায়াকে মেডিসিন খেতে দেখা গেল না, বরং অবহেলায় ফেলে রাখলো সেগুলো। এর মাঝেই জুইকে দেখা গেল মায়ের খোঁজে হৃদের রুম অবধি পৌঁছাতে। মায়াকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জুই বিছানায় পা ঝুলিয়ে বুঝতে বুঝতে বলল, তোর আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই ঋতু? মায়া আয়নার সম্মুখে বসে হৃদের দেওয়া জুয়েলারি বক্সে খুলে রাখা বাকি গহনাগুলো তুলে রাখতে রাখতে মায়া বলল, সপ্তাহখানিক আগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে মুরাদপুরে যেতে চেয়েছিলাম, কিন্তু রাফার জন্য শেষ পর্যন্ত দেখা হয়নি। রাফার জন্য দেখা হয়নি মানে? রাফা কি করেছে? মায়া সেই দিনকার ঘটনা সম্পূর্ণটা বলল জুইকে। সবটা শুনে জুই খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, রাফা কি এখনও নাদিম ভাইয়াকে স্বামী হিসাবে মানে ঋতু? কিন্তু এই বিয়ে তো হবে না। একজনের বিয়েতে অন্যজন কবুল বললে সেটা গ্রহণযোগ্য না। মায়া আগের ন্যায় বলল, রাফা জানে সেটা। জেনে বুঝেও নাদিম ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করে কিভাবে? ও কি পাগল? ব্যাপারটা এখন রাফার মন জড়িত। সামান্য কবুল বলাকে ঘিরে রাফার মনে নাদিম ভাইকে নিয়ে ভালোবাসা তৈরি হয়েছে জুই। মায়ের কথায় জুই তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিন্তু রাফা কি আসিফ ভাইয়াকে পছন্দ করতো না? আসিফ ভাইয়ের বিষয়টা কি হবে তাহলে? আসিফ ভাইয়ের পছন্দটা রাফার জন্য একতরফা ছিল জুই। রাফা চঞ্চলতায় আসিফ ভাইয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি। আর নয়তো আসিফ ভাইয়ের ঘাটতি ছিল রাফাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে, যার জন্য রাফা আসিফ ভাইয়ের জায়গায় নাদিম ভাইকে স্বামী হিসেবে যাচ্ছে। মায়ের কথায় জুই ফের আপত্তি জানিয়ে অসন্তুষ্টি গলায় বলল, আসিফ ভাই রাফাকে পছন্দ করে, সেটা আমরা সবাই জানতাম। রাফা নিজেও জানে আসিফ ভাই ওকে পছন্দ করে। সেখানে ঘটা করে আবার আসিফ ভাইয়ের মুখে বলার প্রয়োজন কি আছে বুঝলাম না। মায়া বেশ তীক্ষ্ণ গলায় জুইকে বুঝিয়ে বলল, প্রয়োজন আছে জুই। ভালোবাসি বললে ভালোবাসা তো হয়ে যায় না জুই। ভালোবাসার চেয়ে ভালোবাসা আগলে রাখাটা কঠিন। যত্নে মায়া বাড়ে আর অযত্নে পছন্দ ধরে, কথাটা তো তুই শুনেছিস তাই না?
মানুষের মন পরিবর্তনশীল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মনের খোঁজ না নিলে মন কিন্তু তার ঠিকানা ঠিকই খুঁজে নেবে অন্য কারো মাঝে। আসিফ ভাই রাফাকে ভালোবেসেছিল, কিন্তু যত্ন করতে পারেনি বলে আজ রাফার মনের শূন্যস্থানে নাদিম ভাইকে বসাতে চাচ্ছে ও। থমথমে মুখে বসার ঘরে বসে আছেন নিহাল খান। তাকে ঘিরে আত্মীয়দের মেলা। হেনা খান, আরাফ খান সহ ওনার দুই কন্যাও, তাদের জামাতা সকলেই উপস্থিত নিহাল খানকে ঘিরে ড্রয়িং রুমে। শশীর মাকে দেখা গেল ফাহাদের মায়ের সঙ্গে বসে থাকতে। তবে অসুস্থ নিহাল খান সুস্থতার চেয়ে বেশি আশ্চর্য হয়েছেন নিজের স্ত্রী সুফিয়া খানের আক্রমণ দেখে। অতি শক্তে তিনি বেশ কিছুক্ষণ তাকিয়েও ছিলেন স্থির নয়নে। কিন্তু যখন বুঝতে পারলেন তিনি বসার ঘরে সকলের ভিড়ে বসে আছেন, তখন হুট করে কেমন নিজেকে গুটিয়ে নিলেন থমথমে মুখে। বেশ কসরত করে খানিকটা নিজেকে সংযমনও করতে চাইলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুফিয়া খানের আগমনে ওনার মন মস্তিষ্ক এতটাই নড়বড়ে হলো যে নিজের ব্যক্তিত্ব গাম্ভীর্য ভুলে বসলেন এক মুহূর্তের জন্য। না চাইতেও বারবার দৃষ্টি ঘুরল সুফিয়া খানের ওপর। স্তব্ধ, হতবাক, হতবুদ্ধি নিহাল খানের নড়বড়ে মনোভাব বসার ঘরের সকলের দৃষ্টিতে পড়লেও কেউ বিভ্রান্তি সৃষ্টি করল না নিহাল খানের জন্য, বরং অদেখা করার মতন বিষয়টাকে এড়িয়ে গেল উপস্থিত সকলে। এখানে কেউ ছোট না, আর না নিহাল খানও সুফিয়া খানের সঙ্গে হেয়ালি করার মতন সুযোগ আছে। দুজনই বেশ সম্মানিত মানুষ, তাদের সঙ্গে মজা বা চল চাতুরি করাও দৃষ্টিকটু ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো নিহাল খান বা সুফিয়া খান কখনোই কাউকে এতটুকু সুযোগ দেন না যে কেউ তাদের নিয়ে মজা বা হেয়ালি করে কথা বলবে। উপস্থিত সকলেই বুঝতে পারছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যের অবসান ঘটতে হয়তো তাদের আরও সময় লাগবে, কিন্তু তারপরও কেউ আগ বাড়িয়ে নিহাল খান আর সুফিয়া খানের মাঝে মিটমাট করিয়ে দিতে চাইল না। কারণ নিহাল খান কিংবা সুফিয়া খান তাদের ব্যক্তিগত বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করেন না বলেই সবাই যার যার মতো করে জায়গায় বসে রইল। তবে গম্ভীর সুফিয়া খানকে দেখা গেল ডাইনিংয়ের সম্মুখে দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিতে সার্ভেন্টদের। স্তব্ধ নিহাল খানের দৃষ্টি চতুর সুফিয়া খানের চোখেও পড়েছে। ব্যাপারটা তিনি বুঝেও অদেখার মতো করে আছেন। এর মাঝে দেখা গেল হৃদকে সিঁড়ি বেয়ে নিচে নামতে। হৃদের পেছন পেছন রাদীপকেও দেখা গেল আসতে। হৃদ বসার ঘরে আসতে শশী সেদিকে তাকালো। সকালে মায়াকে লক্ষ্য করেছিল শশী। বেশ কিছু আপত্তিকর পরিবর্তনও দেখেছে মায়ার মাঝে, যেটা শশীর জন্য কষ্টদায়ক হলেও একটা সুখী দাম্পত্যের জন্য বিষয়টা বেশ স্বাভাবিক। গুমড়ে ওঠা শশীর চোখ ফের ভিজল নোনা জলে। ভেতরকার কষ্ট চাপতে মাথা নুয়ে নত মস্তকে বসতেই শশীর মা সেই দিকে তাকালেন। শশীকে কাঁদতে দেখে তিনি অশান্ত হলেন। রাগে তিল মিলিয়ে উঠলেন হৃদ মায়ার ওপর। আজ মায়ার জায়গায় ওনার মেয়ে থাকতো হৃদের জীবনে, শশীর জায়গাটা মায়া কেড়ে নিয়েছে। ব্যাপারটা মস্তিষ্কে আসতে ক্ষোভ প্রকাশ করল শশীর মা সালমা। এই মুহূর্তে একমাত্র সুফিয়া খানি পারবে মায়ার জায়গা পরিবর্তন করে শশীকে হৃদের জীবনে রাখতে। শশী তো সুফিয়ারও মেয়ে, শশীর কষ্টে অবশ্যই সুফিয়ারও মন নরম হবে। শশীর মা সালমা সুফিয়া খানের সঙ্গে কথা বলতে উঠে দাঁড়াতেই হৃদ বসার ঘরে প্রবেশ করে। সুফিয়া খান হৃদ ও রাদীপ দুই ভাইকে চলে যেতে দেখে ডেকে বললেন, হৃদ, রাদীপ এদিকে এসো, নাস্তা করবে। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে বসার ঘর ছাড়তে চেয়ে বলল, সময় নেই আম্মু, বাইরে করে নেব। হৃদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের। তিনি বললেন, 5 মিনিটে কিচ্ছু হবে না, কাম। হৃদ চলে যেতে গিয়েও গেল না, বরং মায়ের কথা রাখতে ডাইনিংয়ে বসলো। রাদীপ হৃদকে ডাইনিংয়ে বসতে দেখে সে তাড়াহুড়ো করে বাইরে হাঁটতে চাইলে তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলা। হৃদের সম্মুখে প্লেট রাখতে রাখতে তিনি রাদীপকে শক্ত গলায় ডেকে বললেন, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে রাদীপ? ডাকছি আমি, কথা কানে যাচ্ছে না তোমার? ব্যস্ত রাদীপ থমথমে মুখে উত্তর দিতে দিতে বলল, আম্মু একটু আর্জেন্ট ছিল, আমি বাইরে নাস্তা। রাদীপের প্লেট চেয়ারের সম্মুখে রাখতে রাখতে ফের শক্ত গলায় সুফিয়া খান
নেক্সট টাইম তোমাদের সব ব্যস্ততা বাড়ির বাইরে রেখে আসবে, খেতে আসো। মায়ের শক্ত গলায় রাদিফ হৃদের পাশাপাশি চেয়ারে বসে নাস্তা করতে লাগলো। এর মাঝে সুফিয়া খান কিচেনে গেলে রাদিফ সুযোগ বুঝে হৃদের দিকে হালকা ঝুঁকে বলল, ভাই, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে খাবার মুখে তুলতে তুলতে বলল, বল। রাদিফ ফের সুফিয়া খানের গমন পথ লক্ষ্য করলো। সুফিয়া খানকে কিচেনে দেখে চট করে হৃদকে বলল, ভাই, আমি আমার ডাক্তারি প্রফেশন চেঞ্জ করতে চাই। আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আব্বুর সাথে যোগ হতে চাই। তুমি এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ। হৃদ খাওয়া ছেড়ে কপাল কুঁচকে তাকালো রাদিফের দিকে। রাদিফকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে পুনরায় খাওয়ায় মনোযোগ দিতে দিতেই বলল, রাজনৈতিক মাঠ তোর জন্য না রাদিফ, এসব নোংরামিতে পেরে উঠবি না তুই। নিজের ক্যারিয়ার ফোকাস কর। হৃদের কথার যথার্থ অর্থ রাদিফ না বুঝে খানিকটা অধৈর্য নিয়ে রাদিফ হৃদকে শুধিয়ে বলল, ভাই, আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি। আমি আব্বুর সাথে রাজনৈতিক মাঠে থাকতে চাই। আমি এই কয়েকদিনের রাজনৈতিক মাঠে থেকে যতটা শান্তি পেয়েছি, ততটা শান্তি আমি ডাক্তারি ক্যারিয়ারে পাইনি। আমি আর লন্ডনে ফিরবো না ভাই, এখানেই থাকবো আব্বুর পাশে। তুমি প্লিজ এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবে, যেন আম্মু বাধা না দেয়। হৃদ রাদিফের কথায় মনোযোগী না হয়ে চামচের শেষ খাবারটা মুখে তুলতে তুলতে বলল, তোর পেছনে আম্মু, তুই বল। কি বলবে? হাতের বাটিগুলো টেবিলের ওপর রাখতে রাখতে সুফিয়া খান একটা প্রশ্ন করলেন হৃদকে। রাদিফ ভয়ার্থ মুখে সুফিয়া খানের দিকে তাকাতেই হৃদ পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে উঠে দাঁড়াতে দাঁড়াতে সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, রাদিফ প্রফেশন চেঞ্জ করতে চাই, ডাক্তারি ছেড়ে রাজনীতির মাঠে থাকতে চাই আব্বুর পাশে। বলতে পারো ভবিষ্যৎ মন্ত্রী হতে চাই। এতে তোমার সম্মতি চাচ্ছে, ব্যাস এইটুকুই। হৃদ কথাগুলো শেষ করে ডাইনিং ছাড়লো। ব্যস্ততায় কফির পান করার সময়টুকু তার হলো না। হৃদ চলে যেতে অসহায় রাদিফ ভয়ার্থ মুখে মায়ের দিকে তাকাতে শক্ত গলায় সুফিয়া খান বললেন, নির্বাচনের পরপরই তুমি লন্ডনে ব্যাক করবে রাদীপ। বাংলাদেশে তোমার কোনো কাজ নেই। স্বাভাবিকভাবেই মায়ের থেকে এইসব কথা শুনতে হবে সে বিষয়ে প্রস্তুত ছিল রাদীপ। তাই নিজের মনোবল বাড়িয়ে মায়ের কথার উত্তরে সে বলল, আমি আর পড়াশোনার জন্য লন্ডনে ফিরবো না আম্মু। আমি বাংলাদেশে থাকতে চাই। ডাক্তারি পেশায় আমার মন বসে না। তোমার জন্য এই পেশায় পড়াশোনা করেছি, কিন্তু এই পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চাই না। রাদীপের কথায় বেশ স্বাভাবিকভাবে সুফিয়া খান সম্মতি দিয়ে বললেন, ওকে, সমস্যা নেই। তুমি ডাক্তারি পেশায় ক্যারিয়ার গড়তে না চাইলে পারিবারিক ব্যবসায় জয়েন হও, আর নয়তো তোমার যে সেক্টরে মন বসে আমাকে জানাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। তারপরও রাজনীতি নয় রাদীপ, তুমি ছোট্ট মানুষ, রাজনৈতিক নোংরামি তুমি বুঝবে না। রাদীপ খানিকটা জেদ করে বলল, রাজনীতি ছাড়া আমার অন্য কোথাও মন বসে না আম্মু। আমি আমাকে কোনো কিছুতে বাধ্য করবে না রাদীপ। আমি তোমার মা হই, আমাকে টপকাতে যেও না। চুপচাপ লন্ডনে ফিরবে তুমি। তোমার টিকিট করে দিচ্ছি আমি। মা ছেলের কাটাকাটিতে বসার ঘরের সকলের দৃষ্টি কাটল। আরফ খান, হিনা খান, নিহাল খান সহ একে একে সকলে ডাইনিংয়ে উপস্থিত হতে লাগলে রাদীপ জেদি গলায় বলল, আমি বললাম তো কোথাও যাব না। কেন ফোর্স করছো তুমি? আমার ডাক্তারি পেশা ভালো লাগে না। আমি রাজনীতি করতে চাই আব্বুর সাথে। রাদীপের কথায় দিতে উঠলেন সুফিয়া খান, বললেন, রাজনীতি করবে? কি বুঝো তুমি রাজনীতির সম্পর্কে? কি অভিজ্ঞতা আছে তোমার এই নোংরা রাজনীতি সম্পর্কে? তুমি যে ওপর দিয়ে স্বচ্ছ আর পরিষ্কার রাজনৈতিক মাঠ দেখছো, সেটার পেছনে কত শত নোংরামি কাহিনী রয়েছে সেই গল্প তুমি জানো? অবুঝের মতো বায়না করছো রাজনীতি করবে। খেলার পুতুল পেয়েছো, আজ খেলবে, মন চাইলে কাল ফেলে দিবে এমন? তোমার বাবাকে দেখছো, একমাত্র এই নোংরা রাজনীতির জন্য আজও একটা খাপছাড়া জীবন লিড করছে সে। জিজ্ঞাসা করো তোমার বাবাকে, তার জন্য আমাকে হৃদকে কতটা নোংরামিতে নামতে হয়েছিল। আজও সেই নোংরামি খেলা শেষ হয়নি, সেখানে তুমি আবার নতুন করে যোগ হতে চাচ্ছ?
তোমরা আসলে কি চাচ্ছ? তোমাদের জন্য আমরা স্বাভাবিক জীবন লিড করতে পারবো না? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।